নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 15ই মে বিধানসভায় গিয়েছিলাম। বিধানসভার নতুন অধ্যক্ষ মাননীয় রথীন্দ্র বসুর শপথ গ্রহণ ছিল। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তার চেম্বারে গিয়ে তার সঙ্গে অনেকক্ষণ ধরে কার্যত খোশগল্প করেছি। সেখানে উপস্থিত ছিলেন চন্দনা বাউরি। চন্দনাদির সঙ্গে অনেকক্ষণ কথা হলো। এত কি বলবো না, মাটির গন্ধ, কথাবার্তা, আচার ব্যবহারের মধ্যে লেগে আছে। এত সহজ সরল মানুষ যে হতে পারে আমার কিন্তু আন্দাজ ছিল না। চন্দনা বাউরির সঙ্গে কথা বলে আমি কার্যত মুগ্ধ। আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। একটা ছবি আপনাদের অনেকের মনে আছে। 2011 সালে পালাবদল হলো। হীরক রানী, নির্মম মহিলা, স্বাস্থ্যমন্ত্রী, হঠাৎ করে তিনি এসএসকেএম পরিদর্শনে গেছিলেন। হঠাৎ করে, কাউকে না জানিয়ে। দিদিমণিতে একটু চমক দেখাতে ভালোবাসেন, যে দেখো আমি তোমাদেরই লোক। হঠাৎ করে উনি ঢুকে পড়লেন, একদম সবাই তটস্থ। সেই সময় এসএসকেএমও গেছিলেন এবং বাঙুর নিউরোসায়েন্স হসপিটালেও গেছিলেন। তো বাঙুর হসপিটালে নিউরোসার্জন ছিলেন ডক্টর শ্যামাপদ গড়াই, অত্যন্ত দক্ষ একজন চিকিৎসক। ডক্টর গড়াইয়ের কাছে অপারেশনের জন্য অনেক দিন আগে থেকে সময় নির্দিষ্ট করা থাকে, কারণ এতই তার কাজের চাপ। তা বাঙুর নিউরোসায়েন্সে এই নির্মম মহিলাকে দেখে ডক্টর গড়াই সসম্মানে বলেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একটু জাস্ট অপেক্ষা করুন, আমি জাস্ট অপারেশনটার তদারকিটা করেই আসছি। এটাতে তার নাকি অসম্মান হয়েছে। একজন ধরুন নিউরোসায়েন্সের মানে তো নার্ভের গুরুতর জটিল পরিস্থিতি হলেই তো অপারেশন করতে হয়। তিনি অপারেশন বেডে শায়িত থাকবেন, ওটিতে শায়িত থাকবেন, আর ডক্টর গড়াইকে নির্মম মহিলার সঙ্গে আলাপচারিতা করে যেতে হবে। সেটা তিনি করতে রাজি হননি বলে তাকে সাসপেন্ড করা হয়। পরবর্তীকালে ডক্টর গড়াই সরকারি চাকরিটা ছেড়েই দেন। তিনি এতই ভালো চিকিৎসক এবং চিকিৎসক হিসাবে তার সুনাম এতটাই, শহরের বেশ কয়েকটি বেসরকারি হসপিটালে তিনি কনসালটেন্ট সার্জিয়ান হিসাবে যুক্ত আছেন। কেন এটা বললাম? দিদিমণি তার সাঙ্গ পাঙ্গ, বিশ্ব, বাবলা এদেরকে নিয়ে গিয়েছিলেন। হই হই ব্যাপার। তিনি গেছিলেন নাটক করতে। 2026-এর 15ই মে, তারিখটা মনে রাখবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও গেলেন। কোনো তামঝাম দেখলেন? হইচই? কিচ্ছু না। ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, ডক্টর ইন্দ্রনীল খান দুজনে ছিলেন, স্বাগত জানালেন। কাজের কথাটি শুভেন্দু বলে এলেন সংবাদ মাধ্যমের সামনে। কোনো হইচই নেই। এভাবেই কাজ করতে হয়। দিদিমণি নাটক করতেন, শুভেন্দু আন্তরিকভাবে চেষ্টা করছেন কাজটা করা। দেখুন, 16ই মে সকালে শুভেন্দুর ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক, তারপরে ফলতায় রাজনৈতিক সমাবেশ। তার আগে 7 সকালে সটান হাজির হলেন নিউ টাউনে মহাগুরুর ফ্ল্যাটে। একথা অনস্বীকার্য যে মিঠুনদা এই নির্বাচনে বিজেপির জন্য প্রাণপাত করেছেন। তার বয়স তো কম নয়, 73-74 বছর বয়স। শারীরিক অসুবিধা, প্রকৃতির খামখেয়ালিপনা কিছুই তাকে দমাতে পারেনি।
মিঠুন চক্রবর্তীর অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন শুভেন্দু, এবং মিঠুনরাও অনুজ ভাতৃপ্রতিম শুভেন্দুকে কার্যত আশীর্বাদ করেছেন। আমি কথাটা বললাম কেন বলুন তো? শুভেন্দুবাবু অকৃতজ্ঞ মানুষ নন, শুভেন্দু খুব ভালো ছেলে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমাদের ওই নির্মম ভদ্রমহিলা হলেন অকৃতজ্ঞ। যারা যারা রাজনৈতিকভাবে তাকে সহায়তা করেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে, তাদের পিছনে তিনি ছুরি মেরেছেন। সেটা অটল বিহারী বাজপেয়ী হন, সেটা সোনিয়া গান্ধী হন, সেটা প্রণব বাবু হন, সেই ইতিহাস জানে। বাংলার রাজনীতিতে সব থেকে বড় গদ্দারকে, এই প্রশ্নের উত্তর দিলে আপনাকে আমি কোনো পুরস্কার দিতে পারবো না, উত্তরটা সবারই জানা। তিনি হলেন ওই নির্মম মহিলা প্রাক্তন হীরক রানী। দেখুন, মহাগুরু মেগাস্টার, তার কাছে শুভেন্দু গেলেন তো, আশীর্বাদ দিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এগুলো খুব আন্তরিকভাবে করে, ওইগুলো কিন্তু লোক দেখানো নয়। আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, রাজনীতিবিদ হতে গেলে, প্রশাসক হতে গেলে সবার আগে না মানুষের মন বুঝতে হয়। মানুষের প্রত্যাশা শুভেন্দুকে ঘিরে গগনচুম্বী, সেটা শুভেন্দু জানে। সব প্রত্যাশা রাতারাতি পূরণ করা সম্ভব নয়, কিন্তু মানুষকে বোঝা, মানুষের অবদানকে স্বীকৃতি দেওয়ার মধ্যে একটা বড় ব্যাপার আছে, সেটা সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এই জেস্চারগুলো খুব দরকার এবং সেগুলো আন্তরিক। সেই 2013 সাল থেকে তো আমি একটা কথা বলে যাচ্ছি, তখন তৃণমূলের হেডে আমাকে কেউ বলতে বলেনি সেই কথা, যে আমার শুভেন্দুবাবুর রাজনৈতিক কর্মকাণ্ড দেখে মনে হয়েছিল যে ওই একটিমাত্র ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়াও নির্বাচনী ময়দানে সাফল্য লাভ করতে পারে। প্রমাণ তো হয়েছে। যে কথাটা 2013 সাল থেকে বলছি সেটা কিন্তু প্রমাণ হলো, সাফল্য এসছে। কিন্তু যাত্রাপথের ওটা আনন্দগান ছিল না। এই দুর্বৃত্ত শাসক বিরোধী দলনেতাকে পদে পদে যে অসম্মান করেছে, 100 বারের বেশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থতে হয়েছে বিরোধী দলনেতাকে সভা করার জন্য, মিটিং করার জন্য অনুমতি নিতে। অগন্তি মিথ্যা মামলায় তাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এগুলো আমরা জানি। এটা তো 21 থেকে 26-এর মধ্যে হয়েছে। সব প্রতিকূলতাকে জয় করে শুভেন্দু কিন্তু অসাধ্য সাধন করেছেন। ওর যে ন্যারেটিভ, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুরা একজোট না হলে বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে রক্ষা করা যাবে না। বাঙালি হিন্দু শুভেন্দুর এই প্রচারে সাড়া দিয়েছে। সেই জন্য সর্বকালীন রেকর্ড হয়েছে হিন্দু ইউনিটির। 100টার মধ্যে 80টা হিন্দু ভোট পশ্চিমবঙ্গে বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে। অনেকে আশঙ্কা করেছিলেন এত চড়াসুরের হিন্দুত্ব, তার মাসুল বিজেপিকে দিতে হবে না তো, বাংলার মানুষ কি গ্রহণ করবেন? শুভেন্দুর রাজনৈতিক প্রজ্ঞা এটাই যে বাংলার মানুষের মন বুঝতে পেরেছিল হিন্দুরা যে ভয় পাচ্ছে, আবার নতুন করে উচ্ছেদ হওয়ার আশঙ্কা করছে, সেটা বুঝতে পেরেই হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগানটা দিয়েছিল শুভেন্দু। সাফল্য যে এসেছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। পেশাদার নৈরাশ্যবাদীরা অনেক রকম কথা বলতে পারেন, সব কিছুর মধ্যেই নৈরাশ্য খোঁজা তাদের স্বভাব ধর্ম, কিন্তু আমি স্বভাব অপটিমিস্ট। দেখুন, মন্ত্রিসভা ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। এটা তো আর কালীঘাটের ব্যানার্জি পরিবারের জমিদারি নয়। এই ববি তুই হয়ে যা, এই অরূপ তুই হয়ে যা, এই গ্ল্যাক্সো বেবি তুই হয়ে যা।
এই বিমানদা আপনি স্পিকার হবেন, এই শোভনদা আপনি কৃষিটা দেখবেন। এভাবে তো মন্ত্রিসভা হয় না। ওই কালীঘাটের মহারানীর বাড়ির 2-3 কিলোমিটারের মধ্যেই সব গুরুত্বপূর্ণ পদ বিগত 15 বছরে রাজ্য মন্ত্রিসভার ছিল। এবার সেটা হবে না। এটা বিজেপি পার্টি আলাপ আলোচনার মাধ্যমে যাকে উপযুক্ত মনে করবে নেতৃত্ব, তার হাতেই মন্ত্রিত্বের ভার তুলে দেবে এবং গুরুদায়িত্ব দেবে, এবং গুরুদায়িত্ব পালন করা চ্যালেঞ্জ। দেখুন, শুভেন্দু দুটো বিষয়কে খুব জোর দিয়েছে। একটা হচ্ছে আইন শৃঙ্খলা, একটা হচ্ছে স্বাস্থ্য। প্রথমেই আরজিকর মামলার ফাইল খোলা, ওগুলো আপনারা জেনে গেছেন, এটা খুব এক্সপেক্টেড ছিল। শুভেন্দু সেটা করেছে, ধন্যবাদ। কিন্তু ওকে নজর দিতে হবে, এবং ওটা দিচ্ছে, স্বাস্থ্যের হাল ফেরাতে। দেখুন, স্বাস্থ্য, শিক্ষা, ল অ্যান্ড অর্ডার, এর সঙ্গে মানুষের নিত্যদিনের অভিজ্ঞতা যুক্ত। এসএসকেএমে গিয়ে শুভেন্দু যে কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী হিসাবে প্রয়োজনযোগ্য। রেফার বন্ধ করতে হবে, সরকারি হসপিটালে বেড বাড়াবেন, এবং তাতেও যদি সংকুলান না হয় কেন্দ্রীয় সরকারি হসপিটালকেও যুক্ত করা হবে, এবং বেসরকারি হসপিটালের সাথে কথা বলে তাদের যে পুল আছে সেখান থেকেও শয্যা সরকারি হসপিটালের জন্য সংরক্ষিত থাকবে। অ্যাম্বুলেন্সের জিপিএস ট্যাগ, দালাল রাজ বন্ধ। প্রতিশ্রুতি দিয়েছেন, আমি বিশ্বাস শুভেন্দুর প্রতিশ্রুতি পালন করতে পারবেন। 15ই মের বৈঠকে আমি কিন্তু স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে দেখিনি। দুজন ডাক্তারবাবু ছিলেন, তারা বিজেপির বিধায়ক ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় এবং ডক্টর ইন্দ্রনীল খান, কিন্তু নারায়ণ স্বরূপ নিগম ছিলেন না। নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ। আমি জানি না কতদিন তিনি স্বাস্থ্য সচিবের পদ অলঙ্কৃত করতে পারবেন। তাহলে স্বাস্থ্যতে জোর দিচ্ছে শুভেন্দু, দিতেই হবে। আমার একটা সাজেশনই বলতে পারেন, যদি মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবেদন দেখেন, দেখুন, স্বাস্থ্যের জন্য একটা অ্যাডভাইজারি বোর্ড গঠন করা খুব দরকার, বিশিষ্ট চিকিৎসকদের। আমি জানি ডক্টর কুণাল সরকার কার্ডিওথোরাসিক সার্জন, মতাদর্শগতভাবে বিজেপির সঙ্গে সম্পৃক্ত না হলেও শুভেন্দুবাবুর সঙ্গে ডক্টর কুণাল সরকারের অত্যন্ত হৃদ্য ব্যক্তিগত সম্পর্ক। কুণাল বাবুকে শুভেন্দু শ্রদ্ধা করেন, এবং ডক্টর সরকারও শুভেন্দুকে ছোট ভাইয়ের মতোই পছন্দ করেন। আর একজনের কথা বলতে পারি, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বপতি মুখার্জি। আমি নামগুলো বললাম মানে এরা আমার চেনা মানুষ বলে। এরকম অনেক কৃতি চিকিৎসক আছেন, খুব নিঃস্বার্থভাবে তারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে চাইছেন। তাদেরকে যুক্ত করা হোক একটা অ্যাডভাইজারি বোর্ড। দ্বিতীয় সাজেশন, পুলিশের দৈনন্দিন কাজকর্ম তো পুলিশ দেখবেই, মুখ্যমন্ত্রী নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু পুলিশ তার দায়িত্বটা মুখ্যমন্ত্রীর কথা মতো পালন করছে না করছে না, সেটা দেখার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট বডি থাকা দরকার, যাতে থাকবেন সমাজের বিশিষ্ট মানুষেরা। পুলিশ নিয়ে তারা মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিতে পারেন, এটা আমার সাজেশন। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো মুখ্যমন্ত্রী, সবসময় তার পক্ষে সম্ভব নয় এত বড় রাজ্যের কে কোথায় পুলিশের কোন আধিকারিক কি করছে সেটা জানা সম্ভব নয়। কিন্তু পুলিশি ব্যবস্থার খোলনলচে বদলাতে, পুলিশকে পেশাদারিত্বের রাস্তায় হাঁটাতে Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. সিভিল সোসাইটির একটা মনিটরিং দরকার, যে সিভিল সোসাইটি পুলিশের কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করবেন।
সেই কমিটিতে পুলিশের টপ ব্রাসও থাকবে, সিভিল সোসাইটি থাকবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের মতের আদান প্রদান হবে। তৃতীয়ত যেটা শুভেন্দুবাবু করবেন, এ রাজ্যে বিনিয়োগের খরা কাটাতে কার্যকরী পদক্ষেপ। দেখুন, জমি জট একটা বড় সমস্যা। শ্রমিকবাবু দিল্লিতে গিয়ে ইঙ্গিত দিয়েছেন আরবান ল্যান্ড সেলিং অ্যাক্টটাকে তুলে দেওয়া হবে এবং এসিজেড গড়ার প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হবে। পরিকাঠামোয় লগ্নি টানতে সব রকম সচেষ্টা হবে এই সরকার। এই যে 366 মিটার আটকে ছিল নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো স্টেশন, আপনার 15 তারিখ রাত 8টা থেকে কাজ শুরু হয়েছে, 18 তারিখ 8টায় আবার স্বাভাবিক হবে, আবার 22, 23, 24 মে আবার একটু মানুষকে অসুবিধার মুখে পড়তে হবে, তারপরে কাজ শেষ হয়ে যাবে, অরেঞ্জ লাইন চালু হয়ে যাবে। এই পারমিশন যাতে না দিতে হয় সেজন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল হীরক রানীর সরকার। ভাবতে পারছেন কতটা মানে একটা শিল্প বিরোধী, উন্নয়ন বিরোধী মানসিকতা একটা সরকারের থাকলে তাহলে এটা করতে পারে? সামান্য 366 মিটার জোড়া লাগবে, সেটা বানচাল করবার জন্য সুপ্রিম কোর্টের নামি দামি আইনজীবী আমাদের করের টাকায় নিয়োগ করে এই প্রক্রিয়াটাকে ভণ্ডুল করতে চেয়েছিল। কারণটা কি? এটা হয়ে গেলে কেন্দ্রীয় সরকারের নাম হবে, মোদিজির নাম হবে, বিজেপির ভোটের ফায়দা তুলবে। এত বড় নিষ্ঠুর এবং নির্মম এই মহিলা, সে কাজ শুরু হয়েছে। তাহলে শিল্প আনতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। তার জন্য মুখ্যমন্ত্রীকে অন্য রাজ্যে যেতে হবে পুঁজির সন্ধানে, সেখানে গিয়ে চেম্বার অফ কমার্সের সঙ্গে বৈঠক করতে হবে, সেখানকার শিল্পপতিদের সঙ্গে 1-on-1 বৈঠক করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটা ফি বছর সুইজারল্যান্ডের দাভোসে হয়, সেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানি, হেমন্ত বিশ্ব শর্মা গেছিলেন, দেবেন্দ্র ফডনবিস যান, সেখানেও যেতে হবে, শুভেন্দুবাবুকে যেতে হবে। তিনি ইন্ডাস্ট্রির ক্যাপ্টেনদের নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, যেতে হবে, ইন্ডাস্ট্রি আনতে হবে। এবং তার জন্য শুভেন্দুবাবু অঙ্গীকারবদ্ধ, যেটা করার তিনি করবেন। এগুলো আমার সাজেশন। 4, কন্ট্রাক্ট ফার্মিং চালু করতে হবে। খুব অল্প কয়েকটা ক্ষেত্রে বাম জমানায় শুরু হয়েছিল, ফরওয়ার্ড ব্লকের আপত্তিতে হয়নি পুরোটা। চুক্তি চাষ চালু করতে হবে, কোল্ড স্টোরেজ চেন তৈরি করতে হবে। এগুলো নিয়ে শুভেন্দু খুব তাড়াতাড়ি কিছু ইতিবাচক পদক্ষেপ দেবে বলে আমার ধারণা। এগুলো সব কিন্তু আমার ধারণা থেকে বলছি, কারণ যেভাবে ও ঝোড়ো ব্যাটিং করছে না, 8-10 দিন হয়েছে, তার মধ্যেই একের পর এক পদক্ষেপ। আমার মনে হয় যে হেলথের ব্যাপারটা তো আছে অগ্রাধিকার, ল অ্যান্ড অর্ডার আছে, এবার ইন্ডাস্ট্রি এবং কৃষি, পরিকাঠামো তো কাজ চলবে, এবং একটার পর একটা এমন কিছু সিদ্ধান্ত নেবে যার অভিঘাত হবে সুদূর প্রসারী, মানে পজিটিভ ভাইবস বেরোবে সিদ্ধান্ত থেকে। বারবার করে বলছি, শুভেন্দুবাবুর প্রতি মানুষের গগনচুম্বী প্রত্যাশা, এই ম্যান্ডেট, এর মর্যাদা শুভেন্দুবাবু রাখবেন। দিনরাত এক করে কাজ করছেন তো, সংকল্প নিয়ে রাজ্যের হাল ফেরাতে হবে, সবার সহযোগিতা উনি পাবেন। যাদের শুভবুদ্ধি আছে, পশ্চিমবঙ্গের ভালো চায়, তারা ওনাকে সহযোগিতা করবেন। আর কিছু পেশাদার নৈরাশ্যবাদী আছেনই যারা ছিদ্রান্বেষণ করবেন। আর আইন শৃঙ্খলা, নারী নিরাপত্তা সুরক্ষিত করা চ্যালেঞ্জিং টাস্ক সফল হবে। পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, কি হয়েছিল 2021-এর পর? এই যে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাসকে গ্রেপ্তার করা, কিন্তু দুর্বৃত্ত ওগুলো। আমফান পরবর্তী পর্যায়ে তৃণমূলের বহু নেতা, পঞ্চায়েত প্রধান, বিধায়ক কত কোটি টাকা কামিয়েছে, হিসেব নেই।
সাধে লোকে বলে তোলাবল। তাহলে আরজি করের ফাইল ওপেন হলো, স্বাস্থ্যক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হচ্ছে, বিএসএফ এর কাছে জমি হস্তান্তর হবে বেড়া দেওয়ার জন্য। এবার শিল্প পরিকাঠামো, কৃষি, কর্মসংস্থান, এই বিষয়ে শুভেন্দুবাবু কিছু সদর্থক সিদ্ধান্ত নেবেন। পরিশেষে এই প্রতিবেদন শেষ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন জানি। দেখুন, আমাদের দীর্ঘদিনের কলোনিয়াল হ্যাংওভার আছে, তো রাতারাতি কাটে না। লেনিন, হোচিমিন সব মহান ব্যক্তিত্ব, আমি তাদের কোনো অসম্মান করি না, সে করার ধৃষ্টতাও আমার নেই। কিন্তু আমাদের দেশের আইকনদের নামে কিছু করা উচিত। যেমন লেনিন সরণির নাম বদলে যদি দীনদয়াল উপাধ্যায় সরণি করা যায়, যদি রেড রোডের নাম বদলে ডক্টর গোলওয়ালকার সরণি করা যায়, অসুবিধা নেই তো। এরাও কিন্তু ভারতবর্ষের কৃতি সন্তান। এদের কথা ভুলে গেলে দেশজ সংস্কৃতি, সভ্যতা, আমাদের যে শিকড়, সেই শিকড়কে ভোলা হবে। শিকড়কে ভুললে কোনো জাতি এগোতে পারে না। সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত, গো টু দ্য রুটসের। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।